আমন্ত্রণ সন্ধ্যার এসএটিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি শ্যামলী ইসলাম। শুরুতেই শিরোনাম। প্যারোলে মুক্তি নয়, জামিন পাওয়া খালেদা জিয়ার অধিকার। গণ অনশনে মির্জা ফখরুল, আবেদন করলে ভেবে দেখবে সরকার, জানালেন তথ্যমন্ত্রী। বেপরোয়া গাড়ি চালনায় কারো মৃত্যু হলে চালকের বিরুদ্ধে হত্যা মামলা করা হবে, হুঁশিয়ারি আইনমন্ত্রীর। চালক দোষী হলে ক্ষতিপূরণ দেবে বিআরটিসি। ফেনীতে দুর্বৃত্তদের আগুনে দগ্ধ শিক্ষার্থীদের আইসিইউতে স্থানান্তর, দায়ীদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। প্রক্টরের পদত্যাগ সহ 4 দফা দাবিতে রণক্ষেত্র। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে 5 পুলিশ সদস্য আহত, 20। প্যারোলে মুক্তি নয়, জামিন পাওয়া খালেদা জিয়ার অধিকার, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে দলটির গণ অনশন কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন তিনি। এ সময় 20 দলীয় জোট ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা বলেন, আইনি প্রক্রিয়া কিংবা ঘরে বসে কর্মসূচি দিয়ে বিএনপি নেত্রীর মুক্তি সম্ভব নয়। এই জন্য আন্দোলনের কোনো বিকল্প নেই। মাহমুদুল হকের প্রতিবেদন। দর্শক, প্রতিবেদনটি প্রক্রিয়াধীন থাকা, আমরা চলে যাচ্ছি পরের সংবাদে। এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দেওয়ার কোনো ইচ্ছাই সরকারের নেই। তবে খালেদা জিয়া আবেদন করলে প্যারোলের বিষয়ে ভেবে দেখবে সরকার। আর স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে এখনো কোনো আবেদনই পায়নি সরকার। আবেদন করলে ভেবে দেখা হবে বলেও জানান তিনি। বাতেন বিপ্লবকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মাইনুল শোভন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের যুব সম্মেলনে যোগ দেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় কথা বলেন গণমাধ্যম কর্মীদের সাথে। তার মতে, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে মিথ্যাচার করছে বিএনপি নেতারা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের চিকিৎসায় তিনি পুরোপুরি সন্তুষ্ট বলেও দাবি করেন তথ্যমন্ত্রী। পাশাপাশি খালেদা জিয়ার প্যারোলের বিষয়ে সরকারের অবস্থানের কথাও জানান তিনি। তাকে সরকার প্যারোলে মুক্তি দেওয়ার কোনো চিন্তাভাবনা করছে এটি নয়, কিন্তু বেগম খালেদা জিয়া যদি আবেদন করেন তাহলেই কিন্তু সেটি বিবেচনার সুযোগ আছে। তার আগে তো তাকে এইভাবে মুক্তি দেওয়ার কোনো কারণও নেই, কোনো প্রয়োজনও নাই। এদিকে মিরপুরের পুলিশ স্টাফ কলেজে এক অনুষ্ঠানে বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের দেয়া রেড অ্যালার্ট বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এটি কোনো রেড অ্যালার্ট নয়, বরং সাধারণ অ্যালার্ট। এ সময় কথা বলেন খালেদা জিয়ার প্যারোল বিষয়েও। যদি তিনি আবেদন করেন, আমরা পরীক্ষা নিরীক্ষা করব। আমাদের যদি আইনের কোনো থাকে তাহলে এটা পরীক্ষা করে আমরা জানাবো আপনাকে। আমাদের এখানে এমন কোনো সিচুয়েশন ঘটেনি যে কোনো দেশ মনে করবেন যে তারা হুমকির মুখে আছেন, তাদের নাগরিকরা, তাদের দেশের সিটিজেনরা এই দেশে নিরাপদ নয়। সারা দেশে অপরাধ নির্মূলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে জানিয়ে তিনি বলেন, পাবনা জেলায় 618 জন অপরাধীর আত্মসমর্পণের ঘটনায় প্রমাণ করে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সব বাহিনী তৎপর রয়েছে। এই কর্মধারার কোনোদিন। মাইনুল শোভন, এসএটিভি, ঢাকা। দর্শক, মাহমুদুল হকের প্রতিবেদনটি আমাদের হাতে এসে পৌঁছেছে। প্যারোলে মুক্তি নয়, জামিন পাওয়া খালেদা জিয়ার অধিকার, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে দলটির গণ অনশন কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন তিনি। খালেদা জিয়ার সুচিকিৎসা এবং নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই গণ অনশন কর্মসূচি আয়োজন করে বিএনপি। এতে অংশ নেন দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মী সহ 20 দলীয় জোট এবং ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। এ সময় বিএনপি মহাসচিব জানান, সুচিকিৎসা এবং জামিন পাওয়া খালেদা জিয়ার ন্যায্য অধিকার। আমরা বলছি যে তাকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। আমরা কোনো প্যারোলের কথা বলিনি, আমরা খুব পরিষ্কারভাবে বলেছি যে জামিন পাওয়াটা তার অধিকার। কারণ যে মামলায়, মিথ্যা মামলায় তাকে জোর করে সাজা হয়েছে, সেই মামলায় অন্যান্য ব্যক্তিরা তারা সবাই কিন্তু জামিনে রয়েছে। এর আগে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা বলেন, ঘরে বসে কর্মসূচি দিয়ে খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়, প্রয়োজন রাজপথের আন্দোলন। বেগম খালেদা জিয়া যদি চান প্যারোল হবে। আমি তো আশা করব বঙ্গবন্ধু শেখ মুজিব যেমন প্যারোলে রাওয়ালপিন্ডিতে আইয়ুব খানের সাথে আলোচনা করতে যান নাই, দ্বিতীয় নজির হবে বেগম খালেদা জিয়া কোনো প্যারোলে যাবে না।
প্যারোলে মুক্তি হবে বেগম খালেদা জিয়ার মৃত্যু গণতন্ত্রের মৃত্যু। বিএনপি নেতাদেরকে বলি, আপোষ করে দর কষাকষি করে খালেদা জিয়ার মুক্তি সম্মানজনক হবে না। স্লোগান দিয়ে ঘরের ভিতরে খালেদা জিয়ার মুক্তি হবে না। আমি এখনই আপনাদের সাথে রাস্তা নামতে রাজি আছি। আপনার রাস্তা নামবেন কিনা সিদ্ধান্ত গ্রহণ করুন। আমরা যে 7 দফার ভিত্তিতে ঐক্য ফ্রন্ট গড়ে তুলেছিলাম, তার 1 নম্বর দাবিতে বেগম জিয়ার মুক্তির কথা ছিল। আমাদের কারো বিভ্রান্ত হবার সুযোগ নেই, কাউকে ভুল বোঝাবার দরকার নেই, কাউকে ভুল বোঝবার দরকার নেই। আমরা এক আছি, ঐক্যবদ্ধ আছি, একসাথে লড়বো বেগম জিয়ার মুক্তির দাবিতে, সমগ্র জনগণের মুক্তির দাবিতে। একই সুরে কথা বলেন 20 দলীয় জোটের নেতারাও। জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার কথা জানান তারা। আজকে আমাদের সকলের একটাই আমাদের প্রত্যয় হবে, গণতন্ত্রকে মুক্ত করতে হবে। আর গণতন্ত্রকে মুক্ত করতে হলে মানব ডেমোক্রেসি, গণতন্ত্রের মাকে আগে মুক্ত করতে হবে। আমাদেরকে ধৈর্য ধরতে হবে, সময়ের জন্য অপেক্ষা করতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং ঠিক নির্দিষ্ট সময়ে যখন সঠিক সময় আসবে, সেই সঠিক সময়ে আমাদের মনের মধ্যে আমাদের যে আক্ষেপ আছে, আমাদের যে ক্ষোভ আছে, সেটার বহিঃস্ফোরণ ঘটানোর ব্যবস্থা করতে হবে। সরকার জনবিচ্ছিন্ন, তাই হতাশ না হয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এই শীর্ষ নেতারা। মাহমুদুল হক, এসএটিভি, ঢাকা। কুমিল্লায় দায়ের করা হত্যা মামলায় খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। তবে সর্বোচ্চ আদালতের আদেশের প্রতিক্রিয়ায় বিএনপি চেয়ারপারসনের প্যারোলে মুক্তির বিষয়টির ভিন্ন মত তুলে ধরেন উভয় পক্ষের আইনজীবীরা। এর আগে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। গেল 6 মার্চ এই মামলায় খালেদা জিয়াকে 6 মাসের জামিন দেন বিচারপতি AK-M আসাদুজ্জামান ও বিচারপতি SM মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ। পরে 19 মার্চ হাইকোর্টের ওই জামিন স্থগিত চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। 2015 সালের শুরুর দিকে 20 দলীয় জোটের ডাকা অবরোধ চলাকালে কুমিল্লার 14 গ্রামে দুষ্কৃতিকারীদের ছোড়া পেট্রোল বোমায় একটি বাসের কয়েকজন যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। আহত হন আরও 20 জন। ওই ঘটনায় খালেদা জিয়াকে উস্কানি এবং হুকুমের আসামি হিসেবে দেখানো হয়। এখানে ম্যাডাম খালেদা জিয়ার প্যারোলে যাবেন কিনা এবং সরকার প্যারোল দিবেন কিনা, সেটা রাজনৈতিক সিদ্ধান্ত। কিন্তু আমরা চাই আইনগতভাবে তাকে মুক্তি দেওয়া। তারপর যদি সরকার প্যারোল তার ঘাড়ে চাপিয়ে দিয়ে একটা শর্ত আরোপ করে তারে মুক্তি দেবেন, সেটা কতটা ম্যাডাম মেনে নেবেন সেটা নির্ভর। এই যে প্যারোলের কথা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বললেন, এটা খুবই মানবিক দৃষ্টিকোণ থেকে উনি বলেছেন এবং এটাকে নিয়ে রাজনীতি করার কোনো অবকাশ নেই। সব কথাই তারা যদি বাঁকা চোখে দেখেন তাহলে তো আর কোনো সমস্যার সমাধান হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক মন্ত্রী মার্ক ফিল্ড। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, প্রেস সচিব ইহসানুল করিম, একান্ত সচিব তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ইতালির রাষ্ট্রদূত এনরিকো নানজিতিয়া। তারা দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে মিয়ানমারের উপর চাপ তৈরিতে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা HT ইমাম। রাজধানীর গুলশানে একটি অভিজাত হোটেলে শাসন ব্যবস্থা ও উন্নয়ন বিষয়ে আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। তার দাবি, রোহিঙ্গাদের কারণে দেশে মাদক ও মানব চোরাচালান বেড়েছে, পাশাপাশি কৃষিকাজে বাধাগ্রস্ত সহ নানা সমস্যা তৈরি হচ্ছে। এ সময় সরকার দরিদ্রের হার কমানো, বাল্যবিবাহ কমিয়ে আনা সহ শিক্ষাক্ষেত্রে ব্যাপক সফলতা অর্জন করেছে বলেও জানান তিনি। তবে সুশাসন ও উন্নয়ন ধরে রাখা চ্যালেঞ্জ হবে বলেও মন্তব্য করেন HT ইমাম। একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে। If you could put pressure to bear on the government of Myanmar
রোহিঙ্গারা পাহাড় কেটে যে পরিমাণ পরিবেশ নষ্ট করছে তা মানবেতর এবং ঝুঁকিপূর্ণ। তাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ প্রয়োগ করতে হবে বলে মনে করি। তাদের কারণে বাংলাদেশে মাদক চোরাচালান বৃদ্ধি পাওয়া সহ মানব পাচারেরও ঘটনা ঘটছে। দেশ থেকে দারিদ্র্য দূর করা সহ বাল্যবিবাহ কমিয়ে আনতে সক্ষম হয়েছে বর্তমান সরকার। উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার। তবে সুশাসন ও উন্নয়ন ধরে রাখাটা বড় চ্যালেঞ্জ বলে মনে করছি। দুর্ঘটনা এবং হত্যা এক নয়, তাই বেপরোয়া গাড়ি চালনায় কারো মৃত্যু হলে চালকের বিরুদ্ধে হত্যা মামলা করা হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি জানান, বিধিমালা চূড়ান্ত হলে কার্যকর করা হবে সড়ক পরিবহন আইন 2018। এদিকে চালকের দোষে দুর্ঘটনা ঘটলে দায় মেনে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন বিআরটিসি চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তারা এসব বলেন। মিজান আহমেদের প্রতিবেদন। বেপরোয়া গাড়ি চালানোর কারণে সড়কে মহাসড়কে প্রতিনিয়ত বাড়ছে মৃত্যুর মিছিল। চালকের নির্মমতার শিকার হয়ে ওই মৃত্যুর মিছিলের তালিকায় যোগ হয়েছে তিতুমিরের মেধাবী শিক্ষার্থী রাজীব, শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দিয়া খানম মিম, বিউপির শিক্ষার্থী আবরার সহ অনেকে। বেসরকারি এক গবেষণা বলছে, গেল 22 বছর সড়ক দুর্ঘটনায় দেশ জুড়ে নিহতের সংখ্যা প্রায় 65,000 এবং ওইসব দুর্ঘটনায় দায়ের করা মামলার সংখ্যা 83,000। তবে শাস্তি হয়েছে মাত্র একজনের। এমন বাস্তবতায় সড়ক পরিবহন আইন 2018 পাশ করে সরকার, যেখানে লাইসেন্সধারী একজন চালকের থাকবে 12 পয়েন্ট এবং প্রতিটি ভুলের জন্য কাটা হবে 1 পয়েন্ট। আর পয়েন্ট শূন্য হলেই চালক গাড়ি চালাবার অযোগ্য বলে বিবেচিত হবেন। তবে 66 থেকে 105 পর্যন্ত বিভিন্ন ধারায় দণ্ড রাখা হলেও নেই সর্বোচ্চ সাজার বিধান। তাই জাগো বাংলাদেশ ফাউন্ডেশনের গোলটেবিল আলোচনার শুরুতেই সড়ক পরিবহন আইনের সর্বোচ্চ সাজার অনুপস্থিতির ব্যাখ্যা দেন আইনমন্ত্রী। একটা কথা এই আইনটার সম্বন্ধে আছে যে এই আইনটার মধ্যে মৃত্যুদণ্ড নাই, যেখানে ড্রাইভার সম্পূর্ণ বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে তা এই দুর্ঘটনা হয়েছে এবং সেখানে একজনের মৃত্যু হয়েছে, তাহলে তাকে এই পেনাল কোডের 302 ধারায় বিচার করতে তো কোনো বাধা নাই, কারণ সেটা হত্যা, সেটা আর দুর্ঘটনার মধ্যে পড়ে না। পাশাপাশি বিধিমালা চূড়ান্ত হলেই আইনটি কার্যকর হবে বলেও জানিয়ে দেন তিনি। আইন প্রণয়ন করা হয়েছে, এখন বিধিমালা তৈরি প্রক্রিয়া চলছে। বিধিমালা প্রণয়নের সঙ্গে সঙ্গে আমরা সড়ক পরিবহন আইন 2018 কার্যকর করতে সক্ষম হব। এ সময় আলোচনায় আসে বিআরটিসির বাস চাপায় নিহত মেধাবী শিক্ষার্থী রাজীবের প্রসঙ্গ। বিআরটিসি চেয়ারম্যান জানান, দুর্ঘটনায় চালকের দায় প্রমাণ হলে দেয়া হবে ক্ষতিপূরণ। অবশ্যই দায় নেবে না কেন? এটা তো দেশের প্রচলিত আইনে যেটা আসবে সেটা বিআরটিসি তো একটা সংগঠন, যেভাবে যাই কিছু আসবে সেটা অবশ্যই নেবে। আদালত যেটা আদেশ দিবেন আমরা সেটা মান্য করব। এখন কেউ তো আইনের ঊর্ধ্বে না, সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্বটা পালন করতে হবে। চালক, যাত্রী, ট্রাফিক সহ সবার দায়িত্বশীল ভূমিকা ছাড়া সড়ক দুর্ঘটনার মরক নিয়ন্ত্রণ সম্ভব নয়, এমন মত উঠে আসে এই গোলটেবিল আলোচনায়। এই তিনের যদি সমন্বয় হয় তাহলেই আমরা সড়ক দুর্ঘটনা কমাতে পারব। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা। ফেনীর সোনাগাজীতে দুর্বৃত্তদের কেরোসিন ঢেলে দেয়া আগুনে দগ্ধ শিক্ষার্থীর অবস্থা সংকটাপন্ন। তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। এদিকে বর্বরোচিত এই ঘটনায় বিভিন্ন মহলে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। এরই মধ্যে 3 সদস্যের তদন্ত কমিটি ও অভিযুক্ত অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। আর এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি ওই ছাত্রীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে বলেও ঘোষণা দেন। ফেনী প্রতিনিধি মাইনুল ইসলাম রাসেলের প্রতিবেদন, জানাচ্ছেন সোহান খান। শনিবার সকালে আলিম পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রে যায় নুসরাত। এ সময় দুর্বৃত্তরা তাকে মাদ্রাসার 3 তলার ছাদে নিয়ে অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে নিতে চাপ দেয়। এতে নুসরাত অস্বীকার করলে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় তারা। পরে শিক্ষক শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। আগুনে নুসরাতের শরীরের 80% পুড়ে যাওয়ায় সে এখন ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের আইসিইউতে রয়েছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এই ন্যাক্কারজনক ঘটনার নিন্দার ঝড় সৃষ্টি হয়েছে অভিভাবক সহ মাদ্রাসার শিক্ষকদের মাঝে। এটা অনাকাঙ্ক্ষিত, এরকম ঘটনা আমাদের প্রতিষ্ঠান নয়, সারা বাংলার কোনো প্রতিষ্ঠানে যেন এটা না হয়। এদিকে আগুন লাগানোর পর ভাইয়ের কাছে মোবাইলে লোমহর্ষক বর্ণনা দেয়। এটি এখন ভাইরাল সামাজিক মাধ্যমে।
এখন থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নেওয়া হবে বাড়তি নিরাপত্তা। আর নুসরাত এখন মাদ্রাসা বোর্ডে আলিম পরীক্ষা দিলেও এই ঘটনায় অনিশ্চয়তার মধ্যে রয়েছে তার শিক্ষা কার্যক্রম। আমাদের এই পরীক্ষা কেন্দ্রের সামনের যে এখানে মহিলা পুলিশ এবং পুরুষদের জন্য পুরুষ পুলিশ মানে এখানে জোরালোভাবে রাখার জন্য আমরা একটা সিদ্ধান্ত এখানে নিয়েছি। ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শ্লীলতাহানির অভিযোগে ইতিপূর্বে গ্রেপ্তার মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আর আলিম পরীক্ষা চলাকালীন সময় আগামী 16 এপ্রিল পর্যন্ত মাদ্রাসার শিক্ষা কার্যক্রম বন্ধ করা হয়েছে। পাশাপাশি নুসরাতকে মাদ্রাসার পক্ষ থেকে চিকিৎসা খরচের জন্য দেওয়া হচ্ছে 2 লক্ষ টাকা, জানালেন এই কর্মকর্তা। এটি কারো পূর্ব পরিকল্পনা ছিল, সেটি আমাদের অগ্রিম আজ করা খুব কঠিন ছিল। অনেকে এটা ধারণা করতে পারেননি। ভবিষ্যতে হয়তো কেউ এটা থেকে কোনো ফায়দা নেওয়ার চেষ্টা করতে পারে। আমরা ইতিমধ্যে উপজেলা প্রশাসনকে অনুরোধ করেছি সেখানে আগামী পরীক্ষার দিন থেকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা থাকবে। স্পর্শকাতর এই ঘটনায় পুলিশ তদন্তে তেমন কোনো অগ্রগতি দেখাতে পারেনি। আগুন দেওয়ার ঘটনায় 1.5 দিন অতিবাহিত হলেও মামলা হয়নি। সোহান খান, এসটিভি নিউজ ডেস্ক। ভয়াবহ অগ্নিকাণ্ড মোকাবেলার সক্ষমতা নেই বান্দরবান ফায়ার সার্ভিসের, রয়েছে জনবল সংকটও। পাহাড় ধসের মতো ঘটনা মোকাবেলা করতেও নেই আধুনিক যন্ত্রপাতির। বান্দরবান প্রতিনিধি উসিত হয় মারমার প্রতিবেদন, জানাচ্ছেন সাইকা সাম্মা। 1982 সালে বান্দরবানে কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সেই সময় শহরের লোক সংখ্যা ছিল মাত্র 1010-এর, ছিল না কোনো বহুতল ভবন, সরকারি অফিস আদালত ছিল হাতে গোনা। এর মধ্যে বড় ধরনের কোনো অগ্নিকাণ্ডও ঘটেনি শহরে। ছোটখাটো আগুন লাগার ঘটনা ঘটলেও কম জনবল ও পুরনো যন্ত্রপাতিতে মোকাবেলা করতে পারত দমকল বাহিনীর কর্মীরা। কিন্তু গেল প্রায় 4 দশক ধরে শহরের বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছে বহুতল ভবন, বহুগুণে বেড়েছে শহরের লোক সংখ্যাও। কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ড মোকাবেলায় বান্দরবান ফায়ার সার্ভিসের সেই অর্থে সক্ষমতা নেই। তাদের কর্মীদের আন্তরিকতা আছে, কিন্তু আমরা যতটা জানি এই পাহাড় ধসের সময় যে উদ্ধার কাজটা চালানো, সেই ধরনের কোনো যন্ত্রপাতি তাদের কাছে নেই। নির্মাণের ক্ষেত্রে এখনই যদি পৌরসভা একটু জোর দেয় যে বিল্ডিং কোড মেনে যেন যারা নির্মাণ করবে আগামীতে ঘর বাড়ি, সেক্ষেত্রে আমরা একটা ঝুঁকি হ্রাস হতে পারে। প্রত্যেক ব্যবসা প্রতিষ্ঠান এবং বাসা বাড়িতে আধুনিক আগুন নির্মাণের জন্য যন্ত্রপাতি রাখতে হবে এবং এগুলির ব্যবহারের জন্য প্রশিক্ষণ দিতে হবে। শহরটিতে পানির উৎস নেই বললেই চলে, শুকিয়ে গেছে পুকুরগুলো। অপারেশনে গেলে পানির সংকটে পড়ে দমকল বাহিনী। বান্দরবান পাহাড়ি এলাকা হওয়াতে এখানে পানির সোর্স পাইতে অনেক কষ্ট হয়, নদী ছাড়া অন্য কোনো পানির সোর্স পাওয়া যায় না। তো পানির সোর্সগুলো নদীতে গেলে আমাদের পাম্পগুলো থেকে পানি তোলা অনেক কষ্টকর হয়ে পড়ে, আর আমাদের জনবলের অভাব। গেল 10 বছরে কিছু আধুনিক যন্ত্রপাতি আসলেও আরও সংযোজন হওয়া দরকার বলে মনে করেন এই কর্মকর্তা। পূর্বের যে কোনো সময়ের তুলনায় বর্তমান সরকারের সময় যেসব আধুনিক যে যন্ত্রপাতিগুলো, এটা আমাদের বান্দরবনেও বেশ কিছু যন্ত্রপাতি এর মধ্যে আসছে, তবে আরও সংযোজন হওয়া দরকার। কাগজে কলমে গেল বছর প্রথম শ্রেণীতে উন্নীত হলেও অপারেশন চলছে মূলত দ্বিতীয় শ্রেণীর যন্ত্রপাতি দিয়েই। এসটিভি নিউজ ডেস্ক। প্রক্টরের পদত্যাগ সহ 4 দফা দাবিতে ধর্মঘট চলাকালে পুলিশের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। 1.5 ঘন্টার এই সংঘর্ষে 5 পুলিশ সদস্য সহ আহত হয়েছে কমপক্ষে 20 জন। সংঘর্ষের পর ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে, আর আইন শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে শিক্ষার পরিবেশ নষ্ট হয় এমন কোনো কর্মসূচি চালাতে দেয়া হবে না। সোহাগ বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। ডাকসু নির্বাচন শেষে চাকসু নির্বাচন প্রক্রিয়া শুরুর পর থেকে প্রায় প্রতিদিন সংঘর্ষে জড়িয়ে পড়ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অন্তত 60টি গ্রুপ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বৃহস্পতিবার রাতে ক্যাম্পাসে অভিযান চালিয়ে 6 শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। এরই প্রতিবাদে রোববার ক্যাম্পাসে ধর্মঘট ডাক দেয় ছাত্রলীগের একাংশ। প্রধান ফটক আটকে শুরু করে অবস্থান কর্মসূচি। এক পর্যায়ে পুলিশ ফটক খুলতে গেলে বেঁধে যায় সংঘর্ষ। বেশ কয়েকবার বলা হয়েছে এর আগে চট্টগ্রাম রেল স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের হোস পাইপ কেটে দেয় আন্দোলনকারীরা। সংঘর্ষের পর তারা ছত্রভঙ্গ হয়ে গেলেও দাবি আদায়ে অনড়। প্রক্টর আজগরকে পদত্যাগ করতে হবে, অবশ্যই করতে হবে, এবং আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলাগুলো দায়ের করেছে সবগুলা প্রত্যাহার করতে হবে। আমরা যে আন্দোলনের ডাক দিয়েছি,
আমাদের পাশে সাধারণ শিক্ষার্থীরা আছে, বারবার পুলিশি নির্যাতনের শিকার সাধারণ শিক্ষার্থীরাও হয়, আজকেও হয়েছে। আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হয়। এদিকে আধিপত্য বিস্তারে অযৌক্তিক ইস্যুকে অজুহাত করে কিছু শিক্ষার্থী ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে দাবি প্রক্টরের। 1 নম্বর গেট অবরোধ করে মিছিল সমাবেশ করছিল, তখনও আমরা তাদেরকে বলেছিলাম একটা প্রতিনিধি দল এসে মাননীয় উপাচার্য মহোদয়ের সাথে কথা বলুক এবং কথা বলে তাদের দাবি দাওয়াগুলো জানাক, কিন্তু তারা তা না করে একটা রাষ্ট্রীয় একটি প্রতিষ্ঠানে কারো গায়ের জোরে কেউ তাদের দাবি দাওয়া আদায় করতে পারে না। আর শিক্ষার পরিবেশ রক্ষার ঘোষণা দিয়ে আন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি। 28,000 ছেলে মেয়ে আছে, 27-28,000 ছেলে মেয়ে। তো আমরা ওই যে শিক্ষা জীবন নিশ্চিত করার জন্য এই গুটি কয়েক এর কাছে যারা এই কাজগুলো করছে সংঘাত বা সংঘর্ষের, তাদের কাছে বিশ্ববিদ্যালয় জিম্মি হতে পারে না। বিশ্ববিদ্যালয় আইন আছে, বিশ্ববিদ্যালয় নিয়মকানুন আছে, বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা বিধি আছে। অবশ্যই আমরা আমাদের যে বিধি আছে সেই মতো আমরা ব্যবস্থা গ্রহণ করব। এর আগেও ক্যাম্পাসে আধিপত্যের লড়াই নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে। এ কারণে 2017 সালের মে মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিটি বিলুপ্ত করে দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ, কিন্তু এরপরও নিয়ন্ত্রণ করা যায়নি নেতাকর্মীদের। সোহাগ বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম। এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে 12 দিন ধরে চলছে শিক্ষার্থীদের আন্দোলন। সকাল 10টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচে অবস্থান নেয় শিক্ষার্থীরা। শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ে আসলেও তাদের কাজে যোগ দিতে বাধা দেয় শিক্ষার্থীরা। এ সময় তারা এক দফা ভিসির পদত্যাগ দাবিতে অনড় থাকার কথা জানায়, আর দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা। ময়মনসিংহের শিল্পাঞ্চল খ্যাত ভালুকা উপজেলার নদী, নালা, খাল, বিলে অবাধে ফেলা হচ্ছে কলকারখানার দূষিত বর্জ্য। এতে নদী, নালা ও খাল, বিলের পানি বিষাক্ত হয়ে পরিবেশ, কৃষি ও জীববৈচিত্র্যে বিরূপ প্রভাব ফেলছে। ময়মনসিংহ থেকে আওলাদ হোসেন রুবেলের প্রতিবেদন। ময়মনসিংহের শিল্পাঞ্চল খ্যাত ভালুকায় 2 শতাধিক শিল্প কারখানার অধিকাংশগুলোতেই বর্জ্য শোধনাগার না থাকায় দূষিত শিল্প বর্জ্য ও কেমিক্যাল মিশ্রিত পানি ড্রেনের মাধ্যমে চলে আসে নদী, নালা ও খালবিলে। এতে করে বিষাক্ত হয়ে পড়েছে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের লাউতি খাল, আড়াইয়ের খাল, বিলাইজুরি খাল এবং ভালুকার প্রধান নদী খিরুসহ সমস্ত নদী, নালা, খাল ও বিলের পানি। আর বিষাক্ত পানির দুর্গন্ধে ছড়িয়ে পড়ছে নানা রোগবালাই। নদীর পানি দূষিত হওয়ায় মাছ বিলীন সহ এর ক্ষতিকর প্রভাব পড়ছে কৃষিকাজেও। এই মুহূর্তে যদি এগুলোর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া হয়, আমাদের এই খিরু নদী ধ্বংস হবে, আশেপাশের বেশ কয়েকটি খাল ধ্বংস হয়ে গেছে, ফসলি ক্ষেত ধ্বংস হয়ে যাচ্ছে, আমরাও বিভিন্ন রোগ বালাইয়ের মধ্যে আছি। আমাদের হবিরবাড়ির যেসব খাল আছে বর্তমানে এখন সেই খাল এখন দেখা যাচ্ছে না। আমরা তো সব দখল করে নিয়েছি, আমরা কৃষিকাজ করতে পারতেছি না। এই খালের পারে যা জমিন জিরাত আছে সম্পূর্ণ ফালাইতে আমাদের টানে যাইতে হবে। এদিকে নদী ও খাল, বিলের পানিতে শিল্প কারখানার দূষিত বর্জ্য ফেলা বন্ধ করতে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানালেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ময়মনসিংহ জোনের পরিবেশ অধিদপ্তরের পরিচালক। আমরা উপজেলা এবং জেলা সমন্বয় সবাই সিদ্ধান্ত নিয়েছি, আমরা দিন রাতে যে কোনো সময় অভিযান করে আমরা ইটিভি প্ল্যানগুলো চালু থাকে কিনা সেটিতে আমরা দেখব। তারা যদি সব চালু না করে, ইভেন সাংবাদিক ভাইদেরকে বলে থাকি, তারা যেন আমাদেরকে মেসেজ দিয়ে থাকে, তাহলে আমরা তাদেরকে সতর্ক করতে পারবো। মানমাত্রার বাহিরে ইটিভির সেই টেস্টের উপাদান পাওয়া যাচ্ছে, তাদের বিরুদ্ধে কিন্তু অভিযান অব্যাহত আছে। নদী, নালা, খালবিলের পানি দূষণমুক্ত রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ভালুকাবাসীর। আওলাদ হোসেন রুবেল, এসএটিভি, ময়মনসিংহ। সিনেমাতে মানুষকে হাসিয়েছেন, মুগ্ধ করেছেন গান গেয়ে। সেই হাসির নায়ক টেলিসামাদ শেষ বিদায়ে কাঁদালেন সবাইকে। এফডিসিতে তার মরদেহ আনা হলে এই গুণী শিল্পীকে শেষ বিদায় জানাতে ছুটে আসেন চলচ্চিত্র অঙ্গনের কলাকুশলীরা। এ সময় তথ্য মন্ত্রণালয়, বিএফডিসি, প্রযোজক সমিতি, শিল্পী সমিতি সহ ও বেশ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে টেলিসামাদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হয় জন্মস্থান মুন্সিগঞ্জে। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে। বিস্তারিত তাইফুর রহমান তুহিনের প্রতিবেদনে। এফডিসিতে টেলিসামাদের উপস্থিতি মানেই আনন্দ আর হাসির আমেজ ছড়িয়ে পড়ে চারপাশে। সেখানেই তিনি এলেন নিথর দেহে। আনন্দের রং পাল্টে গোটা এফডিসি প্রাঙ্গণ ছড়িয়ে গেল শোকের ছায়ায়।
রোববার সকাল 11টার দিকে টেলিসামাদের মরদেহ এফডিসিতে পৌঁছানে প্রিয় সহকর্মীকে চিরবিদায় জানাতে ছুটে আসেন চলচ্চিত্র অঙ্গনের কলাকুশলী ও ভক্ত অনুরাগীরা। টেলিসামাদ থাকা মানে আমরা আনন্দ করতে পারতাম, আমাদেরকে হাসিয়ে ভুলিয়ে অভিনয় করতাম। আমরা তাকে কখনো দেখি নাই যে সে জোরে কোনো কাউকে গালি দিচ্ছে বা কোনো ঝগড়া করছে বা কারোর সঙ্গে সে জোরে কথা বলতে পারে। টেলি ভাই খুব ভালো মনের মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন। এই ধরনের অভিনেতা যারা থাকে বা অভিনেত্রী যারা থাকেন তাদের আমার কেন জানি মনে হয় কোথাও না কোথাও একটা দুঃখ থাকে। মানুষকে অনেকে বাবাকে ভয় পায়, কিন্তু আমরা বাবার সাথে এরকম ছিল না। সারাদিন বসে থাকতাম বাবা কখন বাসায় ফিরবে, এবং বাসায় ফিরলে ছিল মহা আনন্দে থাকতাম আমরা। এই গুণী অভিনেতাকে শেষ বিদায় জানাতে ছুটে আসেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মৃত্যুর আগ পর্যন্ত তিনি মানুষকে আনন্দ দিয়েছেন। তার মতো শিল্পী সবসময় জন্মগ্রহণ করে না। হঠাৎ বিদায় আমাদের চলচ্চিত্র শিল্পে, আমাদের সাংস্কৃতিক অঙ্গনে একটি বিরাট শূন্যতা সৃষ্টি করবে। 4 দশকের জনপ্রিয় এই অভিনেতা চিকিৎসাধীন অবস্থায় 6 এপ্রিল রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাইফুর রহমান তুহিন, SATV, ঢাকা। রাঙামাটির বাঘাইছড়িতে 18 মার্চ সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে নিহত ও আহত পরিবারের মাঝে অনুদান দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। বাঘাইছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাচন কমিশন আয়োজিত অনুষ্ঠানে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অর্থ প্রদান করেন। এ সময় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন, সচিব হেলাল উদ্দিন, চট্টগ্রাম এরিয়া কমান্ডার GOC মেজর জেনারেল মতিউর রহমান, রাঙামাটি জেলা প্রশাসক AKM মামুনুর রশিদ, পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর কবির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গেল 18 মার্চ সন্ত্রাসীদের গুলিতে নিহত 7 জনের প্রত্যেকটি পরিবারকে 5.5 লাখ টাকা, গুরুতর আহত 19 জনকে 1 লাখ টাকা ও আহত 14 জনকে 50,000 টাকা করে অনুদান দেয়া হয়। অতিরিক্ত মদ্যপানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া বিষাক্ত মদ পানে মারা গেছেন পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত এক রুশ প্রকৌশলী। শনিবার রাতে মদ খেয়ে অসুস্থ হয়ে পড়লে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সকালে তাদের মৃত্যু হয়। এরা হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 2য় বর্ষের মুহতাসিম রাফিদ খান এবং অর্থনীতি বিভাগের 1ম বর্ষের শিক্ষার্থী তুর্য রায়। পুলিশ জানায় রাফিদ নগরীর মোনাফের মোড় ও তুর্য উপভদ্রা এলাকার ছাত্রাবাসে থাকতেন। এদিকে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মদ পানের পর 3 প্রকৌশলী অসুস্থ হয়ে পড়লে গতকাল দুপুরে তাদেরকে পাবনা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মারা যান রাশিয়ান প্রকৌশলী মিচি মাইজিমা। অসুস্থ আরও 2 প্রকৌশলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে চাহিদা অনুযায়ী কাপড় যোগান দিতে এখন ব্যস্ত সিরাজগঞ্জের তাঁতপল্লীর মানুষেরা। দিনরাত চলছে কাজ। তাদের তৈরি কাপড় কিনতে আসছেন বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা। তবে এবার বৈশাখী শাড়ির চাহিদা অন্যান্য বারের চেয়ে একটু কম বলে জানিয়েছেন কারখানা মালিকেরা। তবে শেষ দিকে পুরোপুরি বিক্রির ধুম পড়বে বলে আশা তাদের। সিরাজগঞ্জ প্রতিনিধি রহমত আলীর প্রতিবেদন, জানাচ্ছেন SK সৌরভ। সাদা, লাল ও হলুদ কাপড়ের উপর রং দিয়ে বিভিন্ন ধরনের নকশায় বৈশাখী শাড়ি তৈরির কাজ চলছে সিরাজগঞ্জের বেলকুচি, চৌহালি, উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলার কারখানাগুলোতে। পাশাপাশি চলছে বাহারি ডিজাইনের শাড়ি তৈরিও। দিনরাত কাজ করে যাচ্ছেন কারিগররা। সিরাজগঞ্জের বৈশাখী শাড়ির গুণগত মান ভালো হওয়ায় এখানকার কাপড় কিনতে আসেন বিভিন্ন এলাকার পাইকাররা। সময় বেশি নেই, মাল যা আছে হয়তো মেকআপ হইতে পারে, এবং আমাদের দিন রাত 24 ঘন্টা এই কাপড়ের প্রতি চোখ দিচ্ছি। নিত্য নতুন ডিজাইন করার চেষ্টা করি যাতে এই মানুষ এইদিকে আকর্ষণ থাকে। কাপড় রোদে শুকায়া কাপড় বাস করি, বাস করার পরে আমরা বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিই। এবার অন্যান্য বারের চেয়ে কেনাবেচা কম বলে জানিয়েছেন পোশাক তৈরির সাথে জড়িত মালিক ও শ্রমিকরা। তবে পহেলা বৈশাখ ঘনিয়ে এলে শেষ দিকে বিক্রি বাড়বে বলে আশা তাদের। সেল কম করার কারণে আমরা ভাবতে পারতেছি না যে ফুরাইবো কি ফুরাইবো না। বিগত কয়েক বছরের মতো এবছর অনেকটাই সেল কম। অন্য বছর কাপড় অনেক টাকা বিক্রি করতো, এবছর একবারে কম।
কাম হইতেছে না, ওই এলা দাম এলা বাড়া দিলি করে হারি, তাও না ব্যবসায় ইয়া করে নস, তাহলে আঙ্গুরে কাম দিব কিবা করে, এবারকার বছরে কামই নাই। এদিকে সহজ শর্তে ব্যাংক ঋণের পাশাপাশি সবসময় যেন তাঁত মালিক ও শ্রমিকরা ভালোভাবে শাড়ি উৎপাদন ও বিপণন করতে পারেন সেই সহযোগিতা দেওয়ার কথা জানালেন ব্যবসায়ী সংগঠনের এই নেতা। তাঁত শিল্পের সাথে যারা জড়িত তারা অনেকে বলছেন যে একটু ব্যাংক সুবিধা, ঋণ সুবিধা এবং অন্যান্য সুবিধা পেলে আরও ভালো করবে। তো এই ব্যাপারে আমরা সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি চেষ্টা করব তাদের এই সমস্যাগুলো দেখার জন্য। এসিটিভি নিউজ ডেস্ক। সমতা ও সংহতি নির্ভর সার্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা এই স্লোগানে সারা দেশে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। এর মধ্যে সকাল ৯টায় রাঙামাটি প্রেস ক্লাবের সামনে থেকে একটি র্যালি শুরু হয়ে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় যোগ দেয়। চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের র্যালি ও আলোচনা সভা হয়েছে। সদর হাসপাতাল চত্বর থেকে চিকিৎসক, সেবিকা ও স্বাস্থ্য বিভাগীয় কর্মচারীরা এই র্যালিতে অংশ নেন। কুমিল্লায় কান্দিরপাড় থেকে বর্ণাঢ্য র্যালি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়। ফরিদপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এছাড়া ঝিনাইদহ, জয়পুরহাট, কুড়িগ্রাম, নওগাঁ, নাটোর, নেত্রকোনা, গোপালগঞ্জ ও জামালপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএ এর মাত্রাতিরিক্ত হারে জমি ও ভবন ট্রান্সফার ফি, বাণিজ্যিক প্রতিষ্ঠানের ভাড়া বৃদ্ধি ও বাড়ি তৈরিতে নকশা অনুমোদন না করা সহ বিভিন্ন অনিয়ম বন্ধের দাবি জানিয়েছে খুলনার নাগরিক সমাজ। সম্মিলিত নাগরিক সমাজের উদ্যোগে খুলনা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান সম্মিলিত নাগরিক সমাজের আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় নাগরিক নেতারা বলেন, কেডিএ মানুষের কল্যাণের একটি প্রতিষ্ঠান হলেও এখন তারা বাণিজ্য শুরু করেছে। দ্রুত বিভিন্ন ফিসের হার বৃদ্ধির নোটিশ বাতিল করে আগের অবস্থায় ফিস নির্ধারণের দাবি জানিয়েছেন তারা। এই ছিল সন্ধ্যার এসিটিভি সংবাদে। এসিটিভি সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.actv.tv।